নতুন টপিকে আসুন। লাইটটা অফ করে দেন, আমরা এই ভিডিওটা দেখব। এই ভিডিওটার শেষে আমি আলোচনা করব কার কি প্রবলেম আছে। ভিডিওটাকে দেখবেন, এর মধ্যে কোনো কোশ্চেন না, যার যেখানে কোশ্চেন একটু নোট করে রাখবেন। ভিডিওটার শেষে আমি আপনাদের সাথে কোশ্চেনের অ্যানসার সলিউশন নিয়ে আলোচনা করব। আমরা যখন কোনো 4 চাকার গাড়ি কিনতে যাই তখন আমাদের কাছে একই মডেলের উপরে দুটো অপশন থাকে, পেট্রোল এবং ডিজেল। পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের মধ্যে কারণ একটা দিক ভালো তো কারণ একটা দিক খারাপ, তাই আমরা তখন কনফিউজ হয়ে যাই যে এই দুটোর মধ্যে আমাদের কোনটা নেওয়া উচিত। তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ডিজেল ইঞ্জিন কিভাবে কাজ করে, পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের মধ্যে কিসের পার্থক্য, আপনি যদি একটা নতুন গাড়ি কিনতে যান তাহলে এই পেট্রোল এবং ডিজেলের মধ্যে আপনার কোনটা নেওয়া উচিত, বা আপনি যদি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যান তখন এই দুটোর মধ্যে কোনটা নেওয়া উচিত, এই ব্যাপারে সম্পূর্ণ ডিটেলসে জানবো। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। প্রথমে দেখে নেওয়া যাক এই ডিজেল ইঞ্জিন কিভাবে কাজ করে, বা পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনের মধ্যে আসলে পার্থক্য। এটা একটু জাহাজের ইঞ্জিন। কতটুকু মনে হবে যে ডিজেল এই ইঞ্জিনটা আসলে লেন্থ কতটুকু, কোনো আইডিয়া আছে? এই ইঞ্জিনটা আসলে লম্বায় কত বড় হতে পারে? তিনতলা। এই ইঞ্জিনটার এক একটা পার্ট এক এক তালা। এই যে ওয়াইল প্যান, এই ফ্লাইহুইলটা ধরা হয় যে তিনতলা একটা বিল্ডিং এর সময়। যদি হয়তো এখানে দেখে অতটা বোঝা যাচ্ছে না, আমি যেভাবে বুঝতেছি আপনারা এতটা ডিপলি বুঝতে পারবেন না। এটা একটা ডিজেলের ইঞ্জিন। ডিজেলের ইঞ্জিন মাঝে মাঝে জাহাজের ইঞ্জিনগুলো 6 তলা 8 তলা 12 তলা বিল্ডিং পর্যন্ত হতে পারে। শিপের না, শিপের। ওটা কি? এই পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের কার্যপ্রণালী প্রায় 90% একই। পার্থক্য হলো এই দুটোর মধ্যে শুধু আগুন জ্বালানোর পদ্ধতিটা আলাদা আলাদা। এই কথাটা বুঝলাম না? 90% সেম, শুধুমাত্র কেউ তেল দেবে বাতাস ঢোকার সময় আর কেউ দেবে বাতাসকে কম্প্রেস করার পর। মেসেজ কোনো কোশ্চেন? যেটাকে অটোমোবাইলের ভাষায় ইগনিশন বলা হয়। পেট্রোল ইঞ্জিনে স্পার্ক ইগনিশন সিস্টেম ব্যবহার করা হয় এবং ডিজেল ইঞ্জিনে কম্প্রেশন ইগনিশন সিস্টেম ব্যবহার করা হয়। চলুন এগুলো একটু ডিটেলসে জেনে আসি। পেট্রোল হোক অথবা ডিজেল, যে কোনো 4 স্ট্রোক ইঞ্জিনের মধ্যে একটা ফাঁপা জায়গা থাকে যেটাকে সিলিন্ডার বলা হয়। তার ভিতরে একটা পিস্টন থাকে যেটা ওই সিলিন্ডারের মধ্যে আপ ডাউন করে, এবং সেই পিস্টনটা নিচে একটা কানেক্টিং রড দ্বারা আরো একটা ব্যাকা রডের সঙ্গে যুক্ত থাকে যেটাকে ক্র্যাঙ্কশ্যাফট বলা হয়। আর ওই সিলিন্ডারের মাথায় দুটো ফুটো থাকে যেখানে ছোট ছোট দুটো ভ্যালভ থাকে যেগুলো খোলে এবং বন্ধ হয়। এখানে হয় কি, পিস্টনটা যখন নিচের দিকে যায় তখন হয় কি, উপরের ওই ভ্যালভ দুটোর মধ্যে একটা ভ্যালভ খুলে গিয়ে সেখান দিয়ে বাইরের বাতাস প্রবেশ করে। পেট্রোল ইঞ্জিন হলে বাতাসের সঙ্গে পেট্রোল মিশে ওই ভ্যালভ দিয়ে সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে, আর ডিজেল ইঞ্জিন হলে শুধু বাতাস প্রবেশ করে। তারপর পিস্টনটা যখন নিচে থেকে এক পাক মেরে এসে আবার উপরে ওঠে তখন কি হয়, উপরের ওই ভ্যালভ দুটো সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়ে ওই ভিতরে ঢুকে থাকা বাতাসের উপরে ওই পিস্টন প্রচন্ড পরিমাণে চাপ সৃষ্টি করে, যেটাকে কম্প্রেশন স্ট্রোক বলা হয়। কোনো কিছুকে চাপ দিয়ে ছোট বলে ইংরেজিতে আমরা কম্প্রেস করা বলি না, সেই কম্প্রেস থেকে কম্প্রেশন। আর স্ট্রোক মানে বলে দেই, পিস্টন যে রাস্তাটা ট্রাভেল করছে, মানে উপর থেকে নিচে আসছে, নিচে থেকে উপরে যাচ্ছে, এই যে রাস্তাটার দূরত্বটাকে বলা হয় স্ট্রোক। মানে পিস্টন উপর থেকে নিচে আসুক বা নিচে থেকে উপরে যাক, একটা স্ট্রোক বলা হবে। তাই এই স্ট্রোকে পিস্টন যেহেতু বাতাসকে কম্প্রেস করছে, মানে চাপ দিয়ে ছোট করছে, তাই এটাকে কম্প্রেশন স্ট্রোক বলা হয়। তারপরে কি হয়, ওই পিস্টনের মাথায় আগুন জ্বলে। আর এইখানেই আসলে পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনের মধ্যে আসল পার্থক্য। আগেই বললাম, পেট্রোল ইঞ্জিন হলে সিলিন্ডারের বাইরে থেকে বাতাসের সঙ্গে পেট্রোল মিশে সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে। তাই পেট্রোল ইঞ্জিন হলে এই অবস্থায় ওই সিলিন্ডারের মাথায় একটুখানি আগুন দিলেই আগুনটা জ্বলে উঠবে, মানে ওটাকে জ্বালানোর জন্য শুধু একটু আগুনের দরকার। তাই এই পেট্রোল ইঞ্জিনে ওই আগুনটা জ্বালানোর জন্য একটা স্পার্ক প্লাগ ব্যবহার করা হয়। এই স্পার্ক প্লাগটা সিলিন্ডারের উপরে লাগানো থাকে, যার এক মাথা থাকে বাইরে এবং একটুখানি মাথা সিলিন্ডারের ভিতরে থাকে। আর এই স্পার্ক প্লাগের মধ্যে হাই ভোল্টেজ কারেন্ট আসে, যার ফলে এই স্পার্ক প্লাগের মাথায় ছোট্ট করে একটুখানি আগুন তৈরি হয়। আর সেই আগুনের ফলে সেই পেট্রোল এবং বাতাসের মধ্যে আগুন জ্বলে যায়। মানে এখানে আসলে ছোট করে একটা বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণের চাপের ফলে পিস্টন নিচের দিকে সরে যায়। কারণ তখন সিলিন্ডারের সব দিক থেকে টাইট ভাবে বন্ধ থাকে, শুধুমাত্র পিস্টনটাই নিচের দিকে সরতে পারবে, মানে পিস্টনকেই নরম পায়। তাই সম্পূর্ণ বিস্ফোরণের চাপটা ওই পিস্টনের উপরে গিয়েই পড়ে। এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে আমাদের বেশি নরম হলে চলবে না, কারণ নরম হলেই লোকজন আমাদেরকে ওই পিস্টনের মতো করে চেপে ধরবে। তো যাই হোক, বিস্ফোরণের ওই চাপের ফলে পিস্টনটা সজোরে নিচের দিকে সরে যায়, তাই এটাকে পাওয়ার স্ট্রোক বলা হয়। এটার ফলেই আসলে ইঞ্জিন চলার শক্তি পায়।
কারণ বাদবাকি স্ট্রোকগুলোতে তো কোনো শক্তি থাকে না, এই শক্তিটাকেই ব্যবহার করে সব স্ট্রোকগুলো কমপ্লিট করে। যেমন আমরা কোনো চাকাকে হাত দিয়ে একটুখানি ঘুরিয়ে দিলে সেই চাকা তো নিজে থেকে কিছুক্ষণ ঘুরতে পারে, ঠিক সেই রকম এই পাওয়ার স্ট্রোকটার ফলেই বাদবাকি স্ট্রোকগুলো কমপ্লিট হয়। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে যদি এই পাওয়ার স্ট্রোকের ফলেই বাদবাকি স্ট্রোকগুলো হয়, তাহলে ইঞ্জিনের শুরুতে পিস্টনটা উপর থেকে নিচের দিকে কি করে আসলো, ওই শক্তিটা কোথা থেকে পেলো? কারণ তার আগে তো কোনো পাওয়ার স্ট্রোক হয়নি। ওই শক্তিটা আসলে আমাদের গাড়ির সেলফ স্টার্ট থেকে পায়। মানে সেলফ স্টার্টের আলাদা একটা মোটর থাকে, যে মোটরটা ইঞ্জিনটাকে কিছুটা ঘুরিয়ে দেয়, আর ওই মোটরটা চলে ব্যাটারিতে। আবার যে গাড়িতে সেলফ স্টার্ট থাকে না, পা দিয়ে কিক মারতে হয়, মানে ইঞ্জিনের শুরুতে ইঞ্জিনকে একটুখানি জাম্প করে ঘুরিয়ে দিতে হবে। তো যাই হোক, এটা তো গেল পেট্রোল ইঞ্জিনের ব্যাপার। এবার দেখা যাক ডিজেল ইঞ্জিনে আসলে এই সময় কি হয়। কারণ আমি আগেই বললাম এখানেই আসলে পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনের মধ্যে আসল পার্থক্য। মনে করে দেখুন, আগে বলেছিলাম ওই সিলিন্ডারের ভিতরে বাতাস ঢোকার সময় ডিজেল ইঞ্জিন হলে শুধু বাতাস ঢোকে, ওর মধ্যে কোনো ডিজেল মেশানো থাকে না। এবার কি হয়, ডিজেল ইঞ্জিনে ওই পিস্টনটা ওই বাতাসকে প্রচন্ড পরিমাণে চাপ দিয়ে গরম করে দেয়। হ্যাঁ বন্ধুরা, বাতাসের উপরে প্রচন্ড পরিমাণে চাপ সৃষ্টি করলে বাতাস গরম হয়ে যায়। এটা যদি আমি একটা উদাহরণ দেই, আপনি সিরিঞ্জ দিয়ে সাইকেলে হাওয়া দিয়েছেন কিনা আমি জানি না, যদি দিয়ে থাকেন তাহলে এটা জানবেন যে সিরিঞ্জ দিয়ে সাইকেলে হাওয়া দেওয়ার সময় সিরিঞ্জটা প্রচন্ড পরিমাণে গরম হয়ে যায়। এখানেও ঠিক তাই, ডিজেল ইঞ্জিনে পিস্টনটা ওই বাতাসের উপরে এত পরিমাণে চাপ সৃষ্টি করে, যার ফলে সেই সময় ওই বাতাসটা প্রায় 1000 ডিগ্রি ফারেনহাইটের মতো গরম হয়ে যায়। কিন্তু পেট্রোল ইঞ্জিনে পিস্টন দিয়ে বাতাসের উপরে এতটা পরিমাণে চাপ সৃষ্টি করা হয় না, কিন্তু ডিজেল ইঞ্জিনে বাতাসের উপরে প্রচন্ড পরিমাণে চাপ সৃষ্টি করা হয়, যার ফলে বাতাসটা টকটকে আগুনের মতো গরম হয়ে যায়। তারপরে কি হয়, ওই গরম বাতাসের মধ্যে কিছুটা ডিজেল ছিটিয়ে দেওয়া হয়, আর সঙ্গে সঙ্গে আগুন জ্বলে যায়। পেট্রোল ইঞ্জিনে যেমন সিলিন্ডারের মাথায় একটা স্পার্ক প্লাগ থাকতো, ডিজেল ইঞ্জিনে সেটা লাগে না। ডিজেল ইঞ্জিনে তার বদলে সেখানে একটা ইনজেক্টর ব্যবহার করা হয়, যে ইনজেক্টরটা তখন ওই গরম টকটকে বাতাসের মধ্যে কিছুটা একটা ইনজেক্টর ব্যবহার করা হয়। মানে পেট্রোল ইঞ্জিনেও ইনজেক্টর ব্যবহার করা হয়, সেটা আসলে কোথায় থাকে? তাহলে বলে দেই, পেট্রোল ইঞ্জিনে ইনজেক্টর ব্যবহার করলেও সেই ইনজেক্টরটা ভ্যালভের বাইরে থাকে, কিন্তু ডিজেল ইঞ্জিনে যে ইনজেক্টরটা ব্যবহার করা হয় সেটা আসলে সিলিন্ডারের ভিতরেই থাকে। মানে ইনজেক্টরের মাথাটা সিলিন্ডারের ভিতরেই থাকে। তো যাই হোক, ওই ইনজেক্টর দিয়ে কিছুটা ডিজেল ছিটিয়ে দিলে সেখানে বিস্ফোরণ ঘটে, সেই বিস্ফোরণের চাপের ফলে পিস্টনটা নিচের দিকে সরে যায়। তারপরে আবার যখন পিস্টনটা উপর দিকে ওঠে, তখন ওই বিস্ফোরণের ফলে সৃষ্টি হওয়া গ্যাস বা ধোঁয়াটা আরেকটা ভ্যালভ খুলে গিয়ে সেখান দিয়ে পিস্টন চেপে বাইরে বার করে দেয়। তারপরে আবার প্রথম থেকে সেই একই প্রক্রিয়া শুরু করে, মানে আবার বাতাস আসে, আবার চাপ দিয়ে গরম করে, আবার আগুন জ্বলে, আবার ধোঁয়া ছাড়ে, এইভাবে চলতে থাকে। এখান থেকে এটাই বোঝা গেল ডিজেল ইঞ্জিনে ডিজেলকে জ্বালানোর জন্য পিস্টনের দ্বারাই ওই বাতাসকে প্রচন্ড পরিমাণে চাপ সৃষ্টি করতে হয়। এর ফলে কি হয়, ডিজেল ইঞ্জিনে পেট্রোল ইঞ্জিনের থেকে ভাইব্রেশন অনেক বেশি হয়, কারণ পিস্টনটা অনেক বেশি চাপ সৃষ্টি করে। আবার যখন বিস্ফোরণ হয় সেটা অনেক জোরে নিচের দিকে যায়, মানে ডিজেল ইঞ্জিনের পিস্টনটা অনেকটা হ্যাঁচকা মেরে মেরে আপ ডাউন করে, তাই এতে প্রচুর ভাইব্রেশন সৃষ্টি হয়। যেখানে এতদূর না গিয়ে পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিনের এতক্ষণ পর্যন্ত ভিডিওতে কোনো কোশ্চেন আছে কারো কোনো কোশ্চেন নাই? বললো যে বাতাসটাকে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে চাপ অনেক বেশি প্রয়োগ করে এবং কি ওটা কি বেশি হয়। তো পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে তো সেমই বাতাস, না না সেম না, কম। ফুয়েল দুইটা মিশ্রণকে কম্প্রেস করা হচ্ছে। ওই দুইটার ভিতরে যেহেতু সিলিন্ডারের স্পেস কি সেম থাকে নাকি কিভাবে এটা মেনটেন করে যে এত বেশি হিটেড হয় আর কেন পেট্রোলের হিটেড কম হয়? আলোচনা করছিলাম, হয়তো আপনারা আমরা আলোচনা করছিলাম যে কম্প্রেশন রেশিও। পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও যেখানে 6:1 থেকে 14:1, সেখানে ডিজেল শুরু হয় 16:1 থেকে 26:1। এইটার আসলে মানে কি? এইটার মানে হচ্ছে এতটুকু বাতাস এতটুকু জায়গার মধ্যে কম্প্রেসড। যেখানে পেট্রোল সর্বোচ্চ 14 কেজি বাতাসকে 1 কেজি জায়গায় রাখতে পারবে, সেখানে ডিজেল শুরু করে 16 কেজি থেকে। তাহলে কোন ইঞ্জিনের কম্প্রেশন বেশি হবে? অবশ্যই ডিজেলের, যার কারণে ডিজেলে এত পরিমাণ হিট তৈরি হয়। 14 কেজিকে 1 কেজি জায়গায় কম্প্রেস করলে আমি ধরে নিলাম যে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা যাবে, কিন্তু আমি যেখানে 16 কেজিকে ঢুকাবো সেখানে 1500 বাড়বে না কমবে? অবশ্যই 1700 1800 হয়ে যাবে। এই জন্যই বলা হয় যে বাতাস একটা টোটাল আপনার যে পিস্টনের যে ফাঁকা জায়গাটা সিলিন্ডারের গ্যাপটা কি বড় ডিজেল এখানে এটা পেট্রোল ইঞ্জিন থেকে ডিজেল ইঞ্জিনের স্ট্রোক বা লেন্থ এগুলো একটু বড় হয়, যার ফলে পেট্রোলের থেকে ডিজেল ইঞ্জিনের সাইজটা একটু বেশি হয়।
এটাই আমার প্রশ্ন ছিল, এটাই আনসার আমি পেয়েছি। স্ট্রোক যত বেশি করবেন তত বেশি বাতাস বাতাস ঢুকবে। কিন্তু বেশি। এখানে একটা সমস্যা, যার লেন্থ যত বেশি বা যার স্ট্রোক যত বেশি তার স্পিড তত কম, তার টর্ক তত বেশি। শক্তি বেশি। কেননা ধরলাম যে আমার পিস্টন এতটুকুর মধ্যে টিডিসি বিডিসি শেষ, আর আপনার গাড়িতে পিস্টন এতটুকুর মধ্যে টিডিসি বিডিসি শেষ, তাহলে কার 720 ডিগ্রি তাড়াতাড়ি হবে? অবশ্যই যার লেন্থ কম, তাহলে এ যত আরপিএম এ চলবে এই কিন্তু সেই আরপিএম এ চলতে পারবে না। এর আরপিএম যদি 5000 হয় তাহলে এর আরপিএম সর্বোচ্চ হইলে 1800 বা 2000 বা 2500। তাহলে যেখানে 2500 আরপিএম এ ওঠানামা করতেছে, কিন্তু এখানে কিন্তু অনেক শক্তি পাচ্ছি আমরা। ওই পিস্টন টিডিসি থেকে বিডিসি তে নামতেছে আবার উঠতেছে, অর্থাৎ হিউজ পরিমাণে শক্তি পাচ্ছি, সেই তুলনায় এখানে শক্তি অনেক কম। অর্থাৎ এখানে টর্ক বেশি, স্পিড কম, কিন্তু এখানে স্পিড বেশি, টর্ক কম, যেটা আমাদের পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনে আমরা পাইছি। পেট্রোল ইঞ্জিনে অলওয়েজ স্পিড বেশি কিন্তু টর্ক কম, আর ডিজেল ইঞ্জিনে টর্ক বেশি স্পিড কম। আমার একটা প্রশ্ন ছিল, এই যে বাল্ব যেটা, এটা তো সেলটার একটু কারণে এসিটা একটু কমাই দিলে ভালো হয়, মানে ওই একেবারে ঠান্ডা বাতাস এসে লাগছে। তো আপনি স্যার ইয়ারা ওই যে Movement off করে দাও। আচ্ছা ওইটা ওইদিকে না, এমনি ঠান্ডা আমার মনে হয় এসিড মানে যে ধুলাবালিতে ফিল্টারটা মনে হয় ইয়ে হয়ে গেছে। ওইদিকে লাগালে স্যার মনে হয় ভালো হয়। এসি এইদিকে হলে একদিকে বাতাস আসে, এসি ইয়ে করছে লাগাবো, ওই যে যখন কোনো সময় বাতাস ছড়ায় না। বন্ধ করে ফ্যান আচ্ছা স্যার, এসি বাদ, এসি বাদ। এমনি গরমে ক্লাস করেন, মনে করেন এসি নাই, কারেন্ট বিদ্যুৎ চলে গেছে, মনে করতে বাল্বটা ওঠানামা কন্টিনিউ কিভাবে করতেছে? বন্ধ করলে ক্যাম্প শেপ এগুলো তো আমরা আগে শেষ ও, করছি। আরে ভাই কি ঠান্ডা লাগছে, আমার মনে হয় ফ্রিজে আছে। এটা ক্যাম্পশাফট কি? আচ্ছা আমি ঠিক আছে, অসুবিধা নেই। এই যে ক্যাম্প আমার ক্লাসের ভিডিও আছে একটা ইউটিউব চ্যানেলে। এই জিনিসটা আমাদের গাড়িতে ভাল্ব ওঠানামা কন্ট্রোল করে, এটাকে আমরা বলি ক্যাম্পশাফট। ক্যাম্পশাফট, ক্যাম্পশাফট পিস্টন কেন সরি ভাল্বকে হয় ওপেন করবে অথবা ক্লোজ করার কাজ করবে। তাহলে আমরা আগাই। ওইদিকে কি দরজা বন্ধ হচ্ছে? অফিসের দরজাটা স্যার একটু বন্ধ না থাকলে বন্ধ আছে, বন্ধ আছে। পেট্রোল ইঞ্জিন এর থেকে অনেক স্মুথলি চলে। দ্বিতীয় ব্যাপার হলো এই ডিজেল ইঞ্জিনে ওই বাতাসের উপরে প্রচুর চাপ সৃষ্টি করার জন্য এর আরপিএম অনেক কম হয়। যার পেট্রোল ডিজেল ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো নাকি? তাহলে একটু লাইটটা অন করেন, আমরা একটু কিছু লিখব। আমরা লিখবো যদি বুঝে থাকি কোন কোশ্চেন থেকে পেট্রোল আর ডিজেল ইঞ্জিনে রাখলে পার্থক্য কি বা কিভাবে চিনব। খাতার ঠিক মাঝ বরাবর যেমন পরীক্ষায় আমরা লিখি পার্থক্যগুলো এইভাবে লিখবো। এক পাশে লিখবেন পেট্রোল ইঞ্জিন, পেট্রোল না গ্যাসোলিন লিখবেন, গ্যাসোলিন ইঞ্জিন, আর এক পাশে লিখবেন ডিজেল। খাতা মাঝ বরাবর দাগ রাখবেন। এমনি এক পাশে লেখেন গ্যাসোলিন ইঞ্জিন, এক পাশে ডিজেল ইঞ্জিন। রং মিস্ত্রি আসবে, হ্যাঁ আচ্ছা একটু ধরে দিন। বুঝাই দিয়েছেন তো নাকি? বুঝাই দিয়েছেন না সব? আমি আমার কিছু বলতে হবে? কাজ করবে। আচ্ছা গ্যাসোলিনের পাশে আমরা লিখবো এটা আবার বল। গ্যাসোলিন ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিনের পার্থক্য লিখুন। এক পাশে গ্যাসোলিন লেখেন, এক পাশে ডিজেল লেখেন। পানি বোতলে দেবে। গ্যাসোলিন ইঞ্জিনে আমরা লিখবো এই পাশে যে সাকশন স্ট্রোকে ফুয়েল স্প্রে করে। সাকশন স্ট্রোকে ইনজেক্টর ফুয়েল স্প্রে করে। অবশ্য মেজারিং টিপটা পাচ্ছে না নাকি? সাকশন স্ট্রোকে ফুয়েল ইনজেক্টর ফুয়েল স্প্রে করে। আর ডিজেলে লিখবেন পাওয়ার স্ট্রোকে বা কম্প্রেশন স্ট্রোকে শেষ হচ্ছে। সাকশন স্ট্রোকে ফুয়েল ইনজেক্টর ফুয়েল স্প্রে করে। লিখছেন? ডিজেল টিপটা সাকশন বলুন পাওয়ার স্ট্রোকে
ফুয়েল ইনজেক্টর সাকশন স্ট্রোকে ফুয়েল ইনজেক্টর ফুয়েল কম্প্রেশন স্ট্রোকের শেষে এবং পাওয়ার স্ট্রোকের শুরুতে ফুয়েল ইনজেক্টর করি। দেখি কম্প্রেশন স্ট্রোকে তো ডিজেল স্প্রে করে এই কি কম্প্রেশন স্ট্রোকে ডিজেল স্প্রে করে না শর্টে দেখি এই ইমরান ভাই আছে না কমাই দেন মা রিমোটটা দেন আমার মারেন নাকি মনে হচ্ছে ফ্রিজের ভিতরে আছে ও গরম লাগে না আপনি তো ভাই চামড়া স্ট্রং তো না কমাইলে দুই কমাইলে এই জায়গা পড়ে হবে আচ্ছা বাঙালি না ভাই ওই নিয়ে কমাই দিলে কেন ও এটা বুঝতে পারি না এটা কি রকম চলে বুঝতে পারি না এটা ট্যাপ করে স্যার বাতাস তো বাইরে গেল না এই সাইডে লাগে না এই সাইডে বেশি লাগে দুইটা মিনিট দেখি বুঝলেন না দুইটা মিনিট যায় আবার তিন সিদ্ধি শোনা আর ঠান্ডা হইবে না 28 দাও নষ্ট পানি দিলাম খালি থেকে কাজ মেইনটেনেন্সের খরচটা যদি একটু বুঝাই দেই। আমার কাছে গ্যাসোলিন ইঞ্জিনের ফুয়েল ইনজেক্টর দেখি আমরা। গ্যাসোলিন ইঞ্জিনের ফুয়েল ইনজেক্টরের সেট যদি আমি বলি, আমরা যদি মার্কেটে কিনতে যাই তাহলে 6.5 থেকে শুরু 11 এর মধ্যে যত ভালোই হোক না কেন ম্যাক্সিমাম এর মধ্যে এই রেঞ্জ। আর যদি ডিজেল ইঞ্জিন কিনতে যাই, ডিজেল ইঞ্জিনের এক একটা ফুয়েল ইনজেক্টর যদি রিকন্ডিশন কিনি তাহলে 18 থেকে 20,000, আর যদি অরিজিনাল কিনতে যান তাহলে 26 থেকে 28,000 টাকা। তাহলে 26 থেকে 28,000 টাকা এক একটা। এটা লিখতে হবে, এটা একটা আইডিয়া দিচ্ছে যে কেন মেইনটেনেন্স খরচটা বড়। এরপর যদি আমি ডিজেল ইঞ্জিনের এয়ার ফিল্টার লাগে না, পেট্রোল ইঞ্জিনের এয়ার ফিল্টার লাগে না, ডিজেল ইঞ্জিনের এয়ার ফিল্টার আমরা 2,500 থেকে শুরু 6,500 পর্যন্ত। যেমন বাস ট্রাকের গুলো কিন্তু হাওয়া মেরে মেরে ওরা ইউজ করে না, ওদের গুলো কিন্তু আরো বেশি হয়, 6,500 টাকা। আমাদের গাড়ির ক্ষেত্রে মিনিমাম আপনাকে 2,500 টাকার মতো লাগে। যদি গ্যাসোলিন ইঞ্জিন থেকে যদি পেট্রোল ইঞ্জিন আসি, পেট্রোল ইঞ্জিনের এয়ার ফিল্টার শুরু হয় 1,200 টাকা থেকে ম্যাক্সিমাম 1,600 টাকা। অয়েল ফিল্টার আছে না, এটা তো মোবিল ফিল্টার লাগে, ওটা মোবিল ফিল্টার লাগে। পেট্রোল ইঞ্জিনের মোবিল ফিল্টার 800, 850, 1100, 1150 পর্যন্ত। ডিজেলের সেখানে মোবিল ফিল্টার শুরুই হয় 1,700 থেকে। এই যে ওভারঅল ব্যাপার, এখানে তো 2-1 টাকা অপশন বললাম, এই ওভারঅল ব্যাপারগুলো ক্যালকুলেশন করে দেখা যায় যে গ্যাসোলিন ইঞ্জিনের থেকে ডিজেল ইঞ্জিনে মেইনটেনেন্স কস্ট অনেক বেশি। ডিজেল ইঞ্জিনে কি বেশি? শক্তি বেশি। এই শক্তি বেশির কারণে ডিজেলের পার্টস গুলো একটু বেশি ওয়েট হয়। ডিজেল ইঞ্জিনটা কিন্তু একটু ভারী হয় পেট্রোল ইঞ্জিনের তুলনায়। অর্থাৎ একটা ডিজেল ইঞ্জিনের 1500 সিসির ইঞ্জিন আর একটা ডিজেল ইঞ্জিন গ্যাসোলিন ইঞ্জিনের 1500 সিসির ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিনটা আমি হিসাব করি বললাম যে 100 কেজি, সেখানে ডিজেল ইঞ্জিনটা মিনিমাম 250 থেকে 300 কেজি হবে। অথচ দুইজন কিন্তু সেম সিসি। তাহলে এখানে লেখেন 7 নম্বর, 8 নম্বরে লেখেন গ্যাসোলিন ইঞ্জিনের ওয়েট কম। গ্যাসোলিন ইঞ্জিনের ওয়েট কম, ডিজেলের একটু ডিজেল ইঞ্জিনের ওয়েট বেশি। ডিজেল ইঞ্জিনগুলো অনেক ভারী হয়, যার কারণে কিন্তু কমার্শিয়াল ভেহিকেলগুলোতে এগুলো ব্যবহার করা হয়। একটু উদাহরণ দিই ছোটখাটো, এই যে ঢাকায় যে লোকাল বাসগুলো চলে না, এগুলো কিন্তু ম্যাক্সিমাম 1500 থেকে 1800 সিসি ইঞ্জিন। তাহলে কই কোর ইঞ্জিন, কই আমাদের যদি 1500 ক্ষেত্রে বলি, আমাদের একটা এক্সিও গাড়িতে যে ইঞ্জিন আছে এটা 1500 সিসি। তাহলে
এক্সিওভের ইঞ্জিন আর বাসের ইঞ্জিন কি সেম, অথচ কিন্তু দুইজন কি সিসি কিন্তু সেম। তার মানে অবশ্যই পেট্রোল ইঞ্জিনের ওয়েট কম, ডিজেল ইঞ্জিনের সিসি দিয়ে কি ওজন বোঝে? না সিসি দিয়ে ওজন না, ক্ষমতা বোঝা যাচ্ছে, কাজ করার ক্ষমতা। আর 9 নম্বর লেখেন গ্যাসোলিন ইঞ্জিনের ভাইব্রেশন কম হয়। এই গ্যাসোলিন ইঞ্জিন হলো একটা গাড়ি আপনার বাস দিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে কোনো গাড়ি গেল। কিন্তু ডিজেল ইঞ্জিন যদি যায় তো দুইবার হলেও তাকাইতে হবে যে না কি একজন যাচ্ছে। তো কি হয় গ্যাস ইঞ্জিন সেটা হবে গ্যাসোলিন ইঞ্জিনের ভাইব্রেশন কম, ডিজেল ইঞ্জিনে দেখেন ভাইব্রেশন বেশি হয়। যারা আছে আমার মনে হয় বাইরে যারা আছে যারা আছে 10 নম্বর লেখেন মেন এই হিসাবটা তো বুঝছেন। তাহলে এর আগে যে 9টা লিখলাম এই 9টা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাহলে 10 নম্বর লেখেন গ্যাসোলিনে লেখেন ফুয়েল ইনজেক্টর প্রেসার, ফুয়েল ইনজেক্টর প্রেসার, ফুয়েল ইনজেক্টর প্রেসার 35 থেকে 50 psi, 50 psi। এটা হচ্ছে কি জি স্যার। যে ইনজেক্টর হচ্ছে বাতাসের মধ্যে তেলটা ছিটাচ্ছে এই স্প্রিং। তাহলে আপনি যখন মুখে পানি নিয়ে ফুলি করেন তাহলে আপনার একটা প্রেসার আছে না। আমার স্বাস্থ্য কম, ওনার স্বাস্থ্য বেশি, দুইজনকে যদি আপনি মুখ খুলে ফুলি করতে পারেন কার স্পিড বেশি হবে? যে যার স্বাস্থ্য অবশ্যই ওনার হাত তুলতে কিন্তু, কারণ ওনার ভিতর থেকে ফোর্সটা বেশি আসবে, আমার ভিতর থেকে ফোর্সটা কম। এইটাই ডিজেলে লিখবো ফুয়েল ইনজেক্টর প্রেসার, বেশি। এটা তো কম ডিজেলে লেখেন ফুয়েল ইনজেক্টর প্রেসার 15,000 থেকে 35,000 psi, 15,000 থেকে 35,000 psi। বেসিক্যালি আমি 27 দিতে গিয়ে কমাই দেন 24 দেন 22 দেন। গ্রিপ থেকে গেল 15,000 থেকে 35,000 psi। গ্যাসোলিনে লিখবো 15,000 থেকে 35,000। 1000 psi। পিছনে কি শোনা যায় না? কম 15,000 থেকে 35,000 psi। গ্যাসোলিনে আসে না, দেখেন ফুয়েল পাম্প, ফুয়েল পাম্প অবলিক এসি পাম্প একটি ব্যবহার করা হয়। এসি পাম্প, হ্যাঁ, ফুয়েল পাম্প অবলিক এসি পাম্প একটি ব্যবহার করা হয়। আর ডিজেলে লিখবো ফুয়েল পাম্প অবলিক এসি পাম্প দুইটি ব্যবহার করা হয়। ফুয়েল পাম্প বা এসি পাম্প দুইটি ব্যবহার করা হয়। এই দুইটা পাম্প মিলেই কিন্তু এই 15,000 থেকে 35,000 psi করে, যেখানে পেট্রোল ইঞ্জিনে মাত্র একটা পাম্প, যার কারণে ওর প্রেসার কম। ওটাই মূল মন্ত্র। লিখছেন, বুঝছেন? এবার পরের না না এটা সিরিয়ালের পরে জ্ঞান বিরক্ত লাগতেছে নাকি? না 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 স্যার এখানে একটু কষ্ট করে লিখে নেন, হয়তো আমি 20টা দিলে আপনার 15টা মনে থাকবে, কিন্তু যদি 15টা দিলে 12টা মনে থাকবে। লিখে নেন বেশি, মনে কতটুকু রাখতে পারবেন না পারবেন সেটা পরে, বারবার করবেন মনে থাকবে। আচ্ছা পেট্রোলে আসি বা গ্যাসোলিনে আসি, দেখেন কম্বাসন চেম্বারের তাপমাত্রা, কম্বাসন চেম্বারের তাপমাত্রা, গ্যাসোলিন নাকি কম্বাসন চেম্বারের তাপমাত্রা
তাপমাত্রা 1200 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। 1200 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়। বারোশো থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়। আর ডিজেলে লিখবেন কম্বাসন চেম্বারে তাপমাত্রা 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। কেননা ডিজেল তো অটো ইগনিশন, যত বেশি টেম্পারেচার বাড়াইতে পারবেন তত ডিজেলটা ব্লাস্ট ভালো হবে। এরপর 13 নম্বর লেখেন। এখানে লিখবো আমরা